এই বাজেট কি শুধু আয় ব্যয়ের হিসাব, নাকি এটি একটি রাজনৈতিক দর্শন, একটি নতুন রাষ্ট্রচিন্তা এবং ক্ষমতায় আসা একটি সরকারের প্রথম বড় বার্তা? জাতীয় সংসদের অধিবেশন কক্ষে তখন ছিল এক ভিন্ন পরিবেশ। সংসদ সদস্যদের উপস্থিতি, ক্যামেরার তীক্ষ্ণ নজর আর দেশের কোটি মানুষের অপেক্ষার মধ্যে স্পিকারের অনুমতি নিয়ে দাঁড়ালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, আমি 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। স্পিকারের সম্মতি মিলতেই শুরু হয় নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপনা। কিন্তু এই বাজেট কেবল অর্থনীতির খাতা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস, গণ অভ্যুত্থান, ক্ষমতার পরিবর্তন এবং একটি নতুন রাজনৈতিক যাত্রার গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দগুলোর মধ্য দিয়ে শুরু হয় অর্থমন্ত্রীর দীর্ঘ বাজেট বক্তব্য। তিনি বলেন, দীর্ঘ 1.5 শতকেরও বেশি সময় ধরে চলা স্বৈরাচার ও কর্তৃত্ববাদ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের ছাত্র জনতার রক্তঝরা গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসার সুযোগ পেয়েছে। অর্থমন্ত্রীর ভাষায়, সেই পথ চলার পরিণতি দেখা গেছে 2026 সালের 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে, যেখানে জনগণের ভোটে 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। তিনি বলেন, জনগণের দেওয়া সেই ম্যান্ডেটের ভিত্তিতেই আজ তিনি অর্থমন্ত্রী হিসেবে দেশের প্রথম বাজেট প্রস্তাবনা নিয়ে সংসদের সামনে দাঁড়িয়েছেন। বাজেট বক্তব্যের শুরুতেই তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, স্মরণ করেন নির্যাতিত নারী, আত্ম উৎসর্গকারী মানুষ এবং স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করার সকল সংগ্রামীকে। শুধু তাই নয়, স্বাধীনতার পর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, রাজনৈতিক সহিংসতায় আহত হয়েছেন কিংবা নির্যাতনের মুখোমুখি হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। তার ভাষায়, এই মানুষগুলোর ত্যাগই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, অধিকার এবং নতুন আশার পথ খুলে দিয়েছে। এরপর তিনি রাজনৈতিক ইতিহাসের দিকে দৃষ্টি ফেরান। অর্থমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। তার দাবি, গত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাজেট বক্তৃতায় বিশেষভাবে উঠে আসে বিএনপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক কর্ম পরিকল্পনার প্রসঙ্গ। 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপৎ আন্দোলনের 31 দফা কর্মসূচিকে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এসব কর্মসূচি শুধু রাজনৈতিক স্লোগান ছিল না, বরং এগুলোই ধীরে ধীরে একটি বৃহৎ গণ আন্দোলনের ভিত্তি তৈরি করেছে, যার পরিণতিতে সংঘটিত হয় 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তিনি বলেন, সেই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক পুনর্গঠন এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের কর্মসূচি বাস্তবায়নের পথে এগোচ্ছে। বক্তৃতায় উঠে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামও। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কারের 31 দফা কর্মসূচিকে আরও বিস্তৃত আকারে উপস্থাপন করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে। সরকার ইতোমধ্যে সেই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন। আর এখানেই তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনেন। তার মতে, শুধু রাজনৈতিক সংস্কার করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না, কারণ রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি প্রয়োজন অর্থনৈতিক গণতন্ত্র। তিনি বলেন, এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে সুযোগ সুবিধা কেবল কিছু মানুষের হাতে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের প্রতিটি নাগরিক সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। অর্থনৈতিক জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং মানবিক সামাজিক সম্পর্ক ছাড়া রাজনৈতিক সংস্কার দীর্ঘস্থায়ী হবে না বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রীর ভাষায়, এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে একজন সাধারণ মানুষ নিরাপদ, সম্মানজনক এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারবেন। এরপর তিনি দেশের সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলেন।
তার অভিযোগ, বিগত শাসন আমলে জাতীয় অর্থনীতির দীর্ঘমেয়াদী স্বার্থকে উপেক্ষা করে ক্ষুদ্র গোষ্ঠী ও দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে একদিকে সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদ দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের বাইরে চলে গেছে। অন্যদিকে অর্থনীতির প্রকৃত সমস্যাগুলো আড়াল করতে ব্যবহার করা হয়েছে বিভ্রান্তিকর তথ্য, সাজানো পরিসংখ্যান এবং উন্নয়নের বাহারি প্রচারণা। তিনি বলেন, বছরের পর বছর ধরে চলা এই নীতির কারণে দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়েছে। যে অর্থনীতি একসময় কর্মসংস্থান, বিনিয়োগ এবং উৎপাদনের শক্তি হয়ে উঠতে পারত, সেটি ধীরে ধীরে সংকটে নিমজ্জিত হয়েছে। তার ভাষায়, নতুন সরকার আজ এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে যেখানে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পুনর্গঠনের কাজ শুরু করতে হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জ যত বড়ই হোক, সরকার পিছিয়ে যেতে চায় না, বরং জনগণের দেয়া দায়িত্বকে সামনে রেখে অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের পরিকল্পনা নিয়ে এগোতে চায়। অর্থমন্ত্রী স্মরণ করিয়ে দেন, নির্বাচনী ইশতেহারে জনগণের সামনে একটি মানবিক, গণতান্ত্রিক এবং কল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছিল। সেখানে গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, এই বাজেট শুধু সংখ্যা নয়, এটি একটি অঙ্গীকার, এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন, এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের অর্থনৈতিক রূপরেখা। আর সবচেয়ে বড় কথা, এটি এমন এক বাংলাদেশের স্বপ্নপত্র যেখানে উন্নয়ন কেবল কাগজে কলমে নয়, মানুষের জীবনে দৃশ্যমান হবে। এখন প্রশ্ন একটাই, এই বাজেট কি সত্যি সেই পরিবর্তনের সূচনা করতে পারবে যার প্রতিশ্রুতি নতুন সরকার দিয়েছে, নাকি এটিও রাজনৈতিক বক্তব্যের ভিড়ে হারিয়ে যাওয়া আরেকটি বাজেট হয়ে থাকবে? উত্তর সময় দেবে। তবে এটুকু নিশ্চিত, এই বাজেট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, নতুন প্রত্যাশা এবং নতুন রাজনৈতিক সমীকরণের এক দীর্ঘ অধ্যায়।